আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাবি আজমাইন। রাঙামাটি ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আলামিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার আগামী 10 জুন থেকে অনুষ্ঠিত আলিম দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তোমরা নিশ্চয়ই অবগত আছো 2020 সালের মার্চ মাস থেকে কোভিড-19 সংক্রমণের কারণে সরকারিভাবে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং অদ্যাবধি পর্যন্ত বন্ধ আছে। দীর্ঘ সময়ে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থা অনেকটা নাজুকতা সৃষ্টি হয়েছে। তোমরা নিজেরাই অনেকটা ভুক্তভোগী যে তোমরা দীর্ঘদিন থেকে তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তোমাদের নিয়মিত যে ক্লাসগুলো হতো সশরীরে, সেই ক্লাসগুলো থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। আমরা জানুয়ারি মাস বিগত মার্চ মাসে সরকারিভাবে বন্ধ ঘোষণার পর থেকে আমরা বিভিন্নভাবে আমাদের টিচার মিটিং, গভর্নিং বডির মিটিংয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে কিভাবে ছাত্রছাত্রীদেরকে কিছুটা হলেও শিক্ষার আওতায় রাখা যায়, কিভাবে প্রতিষ্ঠানের সাথে তাদের যোগাযোগ রক্ষা করা যায়, কিভাবে আমরা তাদের সাথে নিয়মিত সংযোগ রক্ষা করতে পারি, কিভাবে অভিভাবকদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দফায় দফায় বিভিন্নভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে, তোমরা ইতিমধ্যেই দেখেছো যে আমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করেছি। আমরা তোমাদেরকে সাজেশন দিয়েছি। সরকারিভাবে যখনই যা এসেছে আমাদের কাছে আমরা তা তোমাদের কাছে যথাসময় পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরাও আসলে তোমাদেরকে দূরে রেখে আমরা খুব শান্তিতে আছি, বিষয়টা এরকম নয়। আমাদের শিক্ষকরাও অক্লান্ত পরিশ্রম করেছে, অনেকেই তোমাদের সাথে যোগাযোগও করেছে। তো সে কারণে আমরা সেশন জট হতে দেই নাই। আমরা বার্ষিক পরীক্ষার আগেও সকল ক্লাসের ছাত্রছাত্রীদেরকে অনলাইনে ক্লাস এবং সাজেশনের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আমরা একটা মূল্যায়ন করার চেষ্টা করেছি। একবারে মূল্যায়ন ছাড়া যাতে অটো পাস অথবা রুল নম্বর দিয়ে দেওয়া, এইটা যাতে না হয় আমরা এই কাজটা করার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা আমার সাথে একমত পোষণ করবে। আমরা সেকেন্ড ইয়ারের একটা বছর পর্যন্ত প্রায় ক্লাস করতে সক্ষম হয়েছিলাম এবং সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাও আমরা নিয়েছি, তোমরা জানো। সেই পরীক্ষার ফলাফলও আমরা ঘোষণা করেছি। সেকেন্ড ইয়ারের যদি নানিয়াশ্বর, তোমরা কি কথা শুনতেছ? নানিয়াশ্বরের মেয়েরা কি কথা শুনতেছ? আচ্ছা আচ্ছা, না হইলে কথা শুনতে না পারলে সাড়া দিও। তো আমাদের সেকেন্ড ইয়ারের যারা, ওরা আসতে বলো। তো সেকেন্ড ইয়ারের যারা আমরা ফার্স্ট ইয়ার ফাইনাল নিয়েছি, যে কথাটি বলছিলাম, এরপরে নিয়ম মোতাবেক হয়তো তাদের এই ইতিমধ্যেই এপ্রিল মাসেই ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার কথা। তো সেকেন্ড ইয়ারে যারা আছো তোমাদের বলতে হবে যে সবটাই আমাদের আসলে তকদির এবং ভাগ্য, যে তোমরা এখনও পরীক্ষা দিতে পারছো না, অপেক্ষমান আছো, তোমরা ইন্তজার করতেছো, অপেক্ষা করতেছো। আল ইন্তজার ও আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, এটা আমরা জানি। তোমাদের অনেকেরই হয়তো মন মানসিকতা
যেভাবে পরীক্ষার জন্য তোমাদের একটা প্রস্তুতি ছিল, তোমরা হয়তো অনেকেই সেই প্রস্তুতির থেকে তোমরাও এখন দূরে সরে আছো। আমার জানা মতে অনেকেই তোমরা অনেকটা, আমরা তোমাদের সাথে শিক্ষা বিষয় নিয়ে কথা বলতে চাইলেও তোমরা বিরক্ত বোধ করো। অনেকে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করলে অনেকের চেহারাটা কালো হয়ে যায়, মানে অর্থাৎ পড়ালেখাটা এটা অনেকটাই এখন অনেক ছাত্রছাত্রীর কাছে এটা বিরক্তির ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তোমরা ইতিমধ্যে অনেকেই মনে করতেছো যে গত বছরের ন্যায় এই বছরও অটো পাস দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ইতিমধ্যে এই বিষয়টা সরকারিভাবে স্পষ্ট করা হয়েছে যে 2021 সালে বা 22 সালে কোনো অবস্থাতেই কোনো পরীক্ষায় অটো পাস দেওয়া হবে না। এবং এটা আমি শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে গত পরশুদিন টেলিফোনে আমি একান্তভাবে কথা বলেছি। উনি বলেছেন যে প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এবং প্রতিষ্ঠানের প্রধানকে দায়িত্ব দিয়ে হইলেও পরীক্ষা নেওয়া হবে, কিন্তু কোনো অবস্থাতেই অটো পাস এইটা আর দেওয়া হবে না। কাজে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার যে তোমাদেরকে অবশ্যই সশরীরে স্বাস্থ্যসম্মতভাবে পরীক্ষা দিতে হবে এবং সেটা জুলাই, আগস্ট অথবা সেপ্টেম্বর। প্রথমে দাখিল পরীক্ষা হবে, তারপরে এরপরে আলিম পরীক্ষা হবে। অল্প সময়ের ব্যবধানে তোমাদেরকে সেই সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করেছো ইতিমধ্যে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের এই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। যারা সেকেন্ড ইয়ারের তাদের সংক্ষিপ্ত সিলেবাস, যেটাকে শর্ট সিলেবাস হিসাবে বলা হচ্ছে, এটা আমরা ইতিপূর্বে তোমাদেরকে দিয়েছি। এবং সেকেন্ড ইয়ারের এই শর্ট সিলেবাসের আলোকে আমাদের সম্মানিত টিচারগণ একটা সাজেশনও তোমাদেরকে সংক্ষিপ্তভাবে তৈরি করে দিয়েছে। এবং যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা যারা দিবে তোমাদেরকেও একটা সাজেশন ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে দেওয়া হয়েছে। যারা সংগ্রহ করেছো, যারা এখনও করো নাই, আমি মনে করি যে তোমরা এই বিষয়টা অজ্ঞতার ভিতরে লিপ্ত ছিলে, তোমরা চেষ্টা করো নাই। এবং তোমাদের আশেপাশে এখন যারা আছে তাদের কাছ থেকে তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করো। আমরা তোমাদের জন্য আগামী 10 তারিখ থেকে দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা এবং প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা, সমাপনী পরীক্ষা, যারা এই প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা এই পরীক্ষার ফলাফলের উপরে দ্বিতীয় বর্ষে তোমরা উত্তীর্ণ হবে কি হবে না সেটা নির্ধারণ হবে। আর যারা তোমরা সেকেন্ড ইয়ারে নির্বাচনী পরীক্ষা দিবে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র কেবলমাত্র ফর্ম ফিল আপ করার জন্য তোমরা যোগ্য বলে বিবেচিত হবে। ইতিমধ্যে তোমরা এই কোভিড-19 ভিতরেই আমরা দাখিলের ইতিমধ্যে ফর্ম পূরণ করিয়েছি। সেই দাখিলের ফর্ম পূরণের এইকালীন সংক্রমণের এই অবস্থার মধ্যেই বোর্ডের যে সার্কুলার, সেখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই কেবলমাত্র এই ফর্ম পূরণ করিতে পারিবে। তো কাজেই যারা ধরে নিয়েছ যে পরীক্ষা না দিলে কিছু হবে না, তোমরা একটা ভুলের ভিতরে লিপ্ত আছো এবং তোমরা হয়তোবা আমাদের থেকে অনেক দূরে থাকার কারণে তোমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছ। এটা তোমাদের জীবনের জন্য অনেকটা ঝুঁকি এবং মারাত্মক ভুল করবে। কোনো অভিভাবক যদি আমাদের এই কথা শুনে থাকেন, আমার কথা আমি অনুরোধ করব, কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীদেরকে আগামী 10ই জুন থেকে যে পরীক্ষা হবে, দুইটাই গুরুত্বপূর্ণ পরীক্ষা। একটা হলো ফার্স্ট ইয়ার ফাইনাল যদি অংশগ্রহণ না করে তাহলে তারা কোনো অবস্থাতে সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবে না। এটা হলো সরকারি নিয়ম, কোনো অবস্থাতে শিথিল করা হয়নি এখন পর্যন্ত। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারে উঠবে, সেটা হয় সশরীরে, নাইলে অনলাইনে, যাইলে অথবা বিকল্প পদ্ধতিতে। আইনটা এভাবেই বলা আছে নিয়মে। যেহেতু আমরা ইতিমধ্যে এই পদ্ধতিতে পরীক্ষা নিয়েছি, পদ্ধতিটা আমি একটু পরে তোমাদেরকে বলছি, কাজেই এখনও আমরা সেই পদ্ধতিতে পরীক্ষা নিব। পদ্ধতিটা হলো এরকম: পরীক্ষার 10 মিনিট আগে আমরা আমাদের মাদ্রাসা জুম আইডিতে অথবা মেসেঞ্জারে, জুম আইডি / মেসেঞ্জার, আমরা দুইটাইতেই দেব। মেসেঞ্জারে আমরা প্রশ্নটা দিয়ে দিব। তোমরা প্রশ্নটা পাওয়ার পরে
তোমরা পরীক্ষা দিবা, নিজেরাই খাতা বানিয়ে নিবা এবং খাতার উপরে দিয়ে তোমার নাম, রোল নাম্বার, শ্রেণী এবং বর্ষ, সন, এই কথাগুলো তোমরা উপরে দিয়ে লিখবা, প্রত্যেকে লিখবা। লেখার পরে 3 ঘন্টা পরীক্ষা হবে। 3 ঘন্টা পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের 1 ঘন্টার মধ্যে যারা রাঙ্গামাটি শহরে অবস্থান করছে তারা 1 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ক্লাস টিচারকে পরীক্ষার খাতা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আর যারা তোমরা দুপুরে অবস্থান করছো, নানিয়াশ্বরের যারা অবস্থান করছো, নানিয়াশ্বরে আমাদের উপকেন্দ্র হিসাবে পরীক্ষার আমাদের নানিয়াশ্বরের সম্মানিত শিক্ষক জনাব মাওলানা ইয়াকুব সাহেব, আমি ওনাকে রাজি করেছি আমাদের জন্য একটু খেদমত করবেন উনি। তোমরা হুজুরের কাছে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার পরে খাতা পৌঁছে দিবা, 1st ইয়ার 2nd ইয়ার উভয়। আর যারা কাউখালীতে অবস্থান করছে, আমরা নাইলাছড়িতে আমাদের কিছু ছাত্র আছে যারা ওখান থেকে পরীক্ষা দিবে। নাইলাছড়ির ছাত্রদের জন্য পরামর্শ হলো, সেখানে নাইলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত টিচার জনাব মাওলানা হাবিবুর রহমান, আমরা উপকেন্দ্র হিসাবে ওনাকে দায়িত্ব দিয়েছি। ওখানে যারা কাউখালীতে অবস্থান করছে তারা কাউখালীতে পরীক্ষা দিয়ে তারা খাতাগুলো মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছে পৌঁছে দিবে। উনি আমাদেরকে খাতাগুলো আমাদেরকে পৌঁছে দিবেন, কিন্তু কোনো অবস্থাতেই কোনো ছাত্রের কাছে 1 ঘন্টার পরে পরীক্ষার খাতা রাখা যাবে না। এবং 1 ঘন্টার পরে যদি কেউ খাতা জমা দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। আমি আবার বলছি, কোনো জরুরি উজোর কারণ বশত ছাড়া যদি কেউ 1 ঘন্টার পরে খাতা জমা দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা ওই খাতাটা বাতিল বলে গণ্য হবে। আমি আবার বলছি, পরীক্ষা শুরু হবে 10টায়, 10 মিনিট আগে প্রশ্ন দেওয়া হবে আমাদের জুম আইডিতে এবং আমাদের মেসেঞ্জারে এবং গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে তোমাদের এই প্রশ্নটা দেওয়া হবে। যদি এরপরও তোমরা কেউ প্রশ্ন পেতে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে তোমরা সরাসরি ক্লাস যে বিষয়ের শিক্ষক তার সাথে যোগাযোগ করবা এবং তিনি প্রয়োজনে মোবাইলে হইলেও সেই প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিবে। যদি মোবাইলে প্রশ্ন যদি দাঁড়িয়ে থাকে, যদি প্রশ্ন যদি মোবাইলে দিতে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। আমি যে কোনো প্রকারে হোক তোমাদেরকে এই প্রশ্নটা সরবরাহ করার চেষ্টা করব। আমাদের নানিয়াশ্বরে অনেকেরই আমার আইডিতে আছেন, কাউখালীতে আছেন, বিভিন্ন বরকলে আছেন। আমি প্রয়োজনে তাদেরকে মেসেঞ্জার আমার আইডির মাধ্যমে এলেও তাদেরকে এই প্রশ্নটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটা যদি শহরও হয় তাহলে শহরও আমরা অনেককে দিতে পারবো ইনশাল্লাহ। তো পরীক্ষার পদ্ধতিটা তোমাদেরকে বললাম। এই পরীক্ষার খাতা কাটা হবে, পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ইনশাল্লাহ। আমরা যথাসময়ে পরীক্ষা শেষ হওয়ার 10 দিনের মধ্যে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করব। পরীক্ষা শেষ হওয়ার 10 দিনের মধ্যে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করব এবং পরীক্ষার ফলাফলে যারা উত্তীর্ণ হবে, এই বাইরে কার এদেরকে ডাক, এই বাইরে কার এদেরকে ডাকো না, এদের কোথায় যাচ্ছ ওরা? একটা বেঞ্চ দেওয়া জানে, আরেকটা বেঞ্চ দেওয়া জানে। এখানে 3 জন মানুষ বসে বসে কী করো, হাওয়ারই খাইতেছ। যারা, আমি আবার বলছি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার বাইরে থেকে তোমাদের কোনো সুবিধা গ্রহণ করার সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না। আমি আবার বলছি, আমরা গতবারও দেই নাই। এবার যারা দাখিল পরীক্ষায় 2 জন ছাত্র যারা অনলাইনে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, এই 2 জন ছাত্রকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেই নাই। অনেক চেষ্টা করা হয়েছে, মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত জমা দিয়েছে, আমরা দেই নাই। তাদেরকে কোনো অবস্থাতে আমি দেব না। আমি তোমাদেরকে বললাম, যারা আলিম 2nd ইয়ার নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবে না, যদি নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করো তাহলে ফলাফল সেটা আমরা বিবেচনা করতে পারবো, দেখব। কিন্তু একবারে যারা অংশগ্রহণ করবে না তাদের ব্যাপারে চূড়ান্ত কথা হলো কোনো অবস্থাতে ফর্ম পূরণ করতে পারবে না। আর যারা 1st ইয়ারে আছো, তোমরা যদি অংশগ্রহণ না করো কোনো অবস্থাতেই তোমাদেরকে 2য় বর্ষে আমরা উত্তীর্ণ করব না, স্পষ্ট কথা।
এই কথাগুলো বলার জন্য তোমাদেরকে আজকে আমি এখানে ডেকেছি। 2 নম্বর কথা হলো, পরীক্ষা তো পরীক্ষাই, তোমরা জানো পরীক্ষা আমরা প্রত্যেক গার্ডিয়ানকেই এক একজন ছাত্রের জন্য আমরা এই গার্ড হিসাবে নিয়োগ দিলাম। আমরা প্রয়োজনে আজকে অথবা কালকে সকালে আমরা অভিভাবকদেরকে ফোন দিয়ে বলবো, যাতে করে তোমরা বই খুলে পরীক্ষা দিতে না পারো। তোমরা মনে রাখবা, যারা নির্বাচনী পরীক্ষা দিবে, সামনে তোমাদের পরীক্ষা, তো কাজেই তোমাদের একটা প্রস্তুতি চলতেছে, এটা বার্ষিক মানে সরকারি পরীক্ষার জন্য বা পাবলিক পরীক্ষার জন্য। তা তোমরাও একটা অনুমান করতে পারবা যে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরে তোমরা কতটা নম্বর পাচ্ছ এবং তোমাদের প্রস্তুতি নিতে সহায়ক হবে। কিন্তু বই খুলে, নোট খুলে, গাইড খুলে যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে দেখা যাবে যে এই মূল্যায়নটা তোমরা করতে পারবা না। আর সবচেয়ে বড় কথা হলো, চুরি তো চুরি। হ্যাঁ, সেটা বই দেখে লেখো অথবা সাজেশন দেখে লেখো, কারো কাছে জিজ্ঞাসা করে লেখো, এটা কিন্তু চুরি হবে। আর সারিকু আর সারিকাতু, হ্যাঁ, কোরআনে পাকে যেমন আয়াত আছে, আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত, যারা চুরি করে তাদের হাত কেটে দেওয়ার বিধান। তো কাজেই তোমরা কবিরা গুনাহ করবা, মাদ্রাসা পড়ে কবিরা গুনাহ করবা। এটা আসলে কি তোমরা করবে কিনা, এটা আমি তোমাদেরকে অনুরোধ করতেছি। যারা বই দেখে লেখবা তোমরা কবিরা গুনাহ করবা, এটা চুরির শামিল। তা আশা করি তোমরা এখন থেকে হইলেও তোমরা লেখাপড়া করো। শর্টভাবে তোমাদের প্রশ্ন করা হয়েছে এবং তোমাদেরকে যা সাজেশন দেওয়া হয়েছে, এই সাজেশনের ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে। এখনও সময় আছে, তোমরা তোমাদের শিক্ষকদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তোমরা ওনাদের সাথে যোগাযোগ করো, ওনাদের সহযোগিতা নাও, কিন্তু তোমরা নকল করিও না, আমার অনুরোধ। আর পরীক্ষার খাতাটা 1 ঘন্টার ভিতরে তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকদের কাছে এবং বাইরে যারা, তাদেরকে যেভাবে নিয়ম আমরা জানিয়ে দিয়েছি সেভাবে তোমরা পরীক্ষার খাতাটা জমা দিবা। সর্বশেষ কথা আমি আসতেছি, নিশ্চয়ই তোমাদেরকে ইতিমধ্যে পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, মেসেঞ্জারে দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষার রুটিন পেয়েছো। তোমাদেরকে বলা হয়েছিল 8 তারিখের মধ্যে তোমরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পরীক্ষার একটা নির্ধারিত ফি আছে, সেই টাকাটা জমা দিয়ে প্রবেশপত্র গ্রহণ করে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। যারা এখনও প্রবেশপত্র গ্রহণ করে নাই, তোমরা হয়তো পরীক্ষায় অংশগ্রহণ করবা, কিন্তু এটা অনিয়মিতভাবে, অনিয়মের ভিতরে তোমরা পড়বা। প্রবেশপত্র না নিয়ে যারা নাই তাদের ফলাফল আমরা ঘোষণা করব না। যদিও তোমরা পরীক্ষা দাও, ফলাফল স্থগিত থাকবে। যতক্ষণ না তোমরা অফিসের সাথে সমস্যার সমাধানটা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষার কোনো ফলাফল ঘোষণা করা হবে না। এটা আমরা ইতিমধ্যেও করেছি। কাজেই ঝামেলায় না গিয়ে তোমরা আশা করি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবা। আলিম সেকেন্ড ইয়ার যারা তোমরা আছো, তোমরা জানো বহু কলেজ মাদ্রাসায় উপবৃত্তির জন্য কোনো সহযোগিতাই করা হয় নাই। রাঙামাটি সরকারি কলেজে যারা ইন্টার সেকেন্ড ইয়ার 3-4টা ছাত্রছাত্রী ছাড়া কেউই কিন্তু উপবৃত্তির সুযোগ নিতে পারে নাই। আমরা আমাদের নিজ দায়িত্বে, প্রতিষ্ঠানের দায়িত্বে, বিশেষ করে আমি এবং আমার অফিস সহকারীদেরকে নিয়ে 4 পৃষ্ঠার ফর্ম আমরা তো পূরণ করে, এগুলো আবার অনলাইনে সাবমিট করে, আবার ভুলভ্রান্তি সংশোধন করে, এক একটা ফর্মের পিছনে আমাদের 200 থেকে 300 টাকা খরচ হয়েছে। কিন্তু আমরা তোমাদের কোনো ছাত্রছাত্রীর কাছে 1 টাকাও আমরা সংগ্রহ করি নাই, তোমরা জানো। কাজেই আমরা 60 থেকে 8000 টাকা খরচ করে তোমাদের উপবৃত্তির জন্য আমরা ফর্ম সাবমিট করেছি। উদ্দেশ্য হলো যাতে সরকার যে তোমাদেরকে লেখাপড়ার খরচের জন্য যে টাকাটা দিয়েছে, এই টাকাটা দিয়ে যেন তোমরা পড়ালেখার কাজে তোমরা ব্যয় করতে পারো। এটা তোমাদেরকে নাস্তা খাওয়ার জন্য দেয় নাই, বিরিয়ানি খাওয়ার জন্য দেয় নাই, মুরগির রান খাওয়ার জন্য দেয় নাই। এই টাকাটা দিয়েছে শুধুমাত্র, ওখানে লেখা আছে আমাদের কাছে, যে পড়ালেখার খরচ, টিউশন ফি বাবদে তোমাদেরকে এই খরচটা দেওয়া হয়েছে। এমনকি তোমাদেরকে প্রথমবারে 1000 টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের ভর্তির ফি বাবদে। আবার ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে ফর্ম পূরণের জন্য 1 টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। উপবৃত্তিধারী যারা, আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকেই উপবৃত্তির আওতায় এনেছি। এটা 1st ইয়ার সেকেন্ড ইয়ার। 1st ইয়ারের যারা পাও নাই তারা আগামী মাস থেকে ইনশাল্লাহ তোমরা 4 কিস্তিতে এই উপবৃত্তির টাকা তোমরা পাবে। আর যারা সেকেন্ড ইয়ার, তোমরা ইতিমধ্যে 3 কিস্তি পেয়ে গেছো, আর একটা কিস্তি ফর্ম ফিল আপের টাকা সহ তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। এর পরিমাণ হবে 10,000 টাকার উপরে। তো কাজেই ইতিমধ্যে তোমরা 8,000 টাকার উপরে তোমরা পেয়ে গেছো। তো মাত্র 1800 টাকা দিয়ে তোমরা
আমাদের এই পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা সকলের জন্য কোভিড-19কে সামনে রেখে আমরা 6 মাসের বেতন আমরা সকলের জন্য ছাড় দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা আর বাকি 6 মাসের বেতন মানে অর্ধেক ফ্রি দিয়ে যে কাজটা তোমরা আবেদন করে নিতে আগে ছাত্রছাত্রীরা, সেটা আবেদন করার আগেই আমরা তোমাদেরকে এই সুযোগটা দিয়েছি। তো কাজেই আর পরীক্ষার ফি 300 টাকা, মোট 1800 টাকা। আমি আশা করি সেকেন্ড ইয়ারদের জন্য তেমন একটা কঠিন নয়, যেহেতু তোমরা ইতিমধ্যে উপবৃত্তির টাকা পরীক্ষার খরচের জন্য লেখাপড়ার জন্য সরকার দিয়েছে। কাজেই এই টাকাটা তোমরা এখানে খরচ করবা, তোমরা 1 টাকাও এখান থেকে কম দিবা না। আর যদি না দাও তাহলে সামনের যে কিস্তি আছে সেই কিস্তিতে কিন্তু আমরা অবজেকশন দিব যে ছাত্রছাত্রীরা পড়ালেখার খরচ দিচ্ছে না, ওরা নিজেরা শুধু বিরিয়ানি খাচ্ছে বসে বসে। তো কাজেই বিরিয়ানি খাওয়ার জন্য সরকার তোমাদেরকে টাকা দেয় নাই, আর ঘরে বসে বসে মুরগি কিনা রান্না করে খাওয়ার জন্য দেয় নাই। আমি অনুরোধ করছি, এটা পড়ালেখার খরচের জন্য যেমন সরকার বলে দিছে স্পষ্টভাবে, এটা পড়ালেখার খরচের জন্য এই টাকাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হইল। যেহেতু প্রতিষ্ঠানগুলো কোনো টাকা পয়সা পাচ্ছে না, প্রতিষ্ঠানগুলো চলতে পারে না, স্পষ্ট ভাষা বলা হয়েছে এই টাকা থেকে তোমরা প্রতিষ্ঠানের বেতন শোধ করবা, এই টাকা থেকে তোমরা প্রতিষ্ঠানের পরীক্ষার ফি শোধ করবা, সেশন ফি দিবা বলে দেওয়া আছে। কাজেই যারা ইতিমধ্যে এই টাকা পয়সাগুলো তোমরা শোধ করো নাই, এগুলো শোধ করবা, নাহলে কিন্তু আমরা রিপোর্ট দেব তোমাদের বিরুদ্ধে। কী কিছু বুঝতে পারছো? আমি হেসে হেসে বলতেছি, কিন্তু সব তোমরা কোন তারিখে টাকা পেয়েছো আমাদের কাছে লগে লগে মেসেজ চলে আসে। হ্যাঁ, আমাদের ইমেলে সব চলে আসে, কে কত টাকা পেয়েছো, কে কোন তারিখে পেয়েছো, কী বাবদে টাকাটা দেওয়া হচ্ছে, কোত্থেকে দেওয়া হচ্ছে, তুমি কোন মোবাইল নাম্বার থেকে টাকাটা উঠাইয়েছো, কত তারিখে উঠাইয়েছো, এই মেসেজটা আমাদের কাছে এসে গেছে। এবং আমরা আবার একটা রিপোর্ট সরকারকে দিতে হচ্ছে যে আমাদের এই সেকেন্ড ইয়ারের প্রথম কিস্তির টাকা এতজনে পেয়েছে, এতজনে পাই নাই। তোমরা জানো প্রথম কিস্তির টাকা 3 জনে পাই নাই, আমাদের কাছে ধরা পড়ে গেছে। এটা পরবর্তীতে মেয়েরা তো জানে না, আমরা ওই 3 জনকে ডেকে আবার তাদের নাম্বার সংশোধন করে আমরা দেওয়ার পরে তারাও কিন্তু পরবর্তীতে টাকাটা পেয়েছে। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে না, তোমাদেরকে টাকা পয়সা কেড়ে নিচ্ছি, বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা হলো যে সহযোগিতার বিষয়। এটা যে টাকা পেয়েছো বিদেয় তোমরা ইচ্ছা মতন খরচ করবা না, এটা না। সরকার তোমাদেরকে টাকাটা যেই পারপাসে দিয়েছে তোমাদেরকে এটা বুঝতে হবে। এটা তোমাদের শুধু লেখাপড়া, আমাদের এখানে যেটা দিবা এটা তো শুধু একটা কিস্তির টাকার অর্ধেক কাছাকাছি, বাকিটা তো তোমরাই ভোগ করবা। হ্যাঁ, এগুলো তোমরা পড়ালেখার কাজে গাইড কিনবা। যারা আলিম 1st ইয়ারে আছো অনেকেই এখনও গাইড কিনো নাই, আমি অনুরোধ করবো তারা গাইড কিনো। যারা বই কিনো নাই বই কিনে ফেলো এই টাকা দিয়ে। হ্যাঁ, যারা খাতা কলম কিনতে পারো নাই খাতা কলম কিনো, লেখাপড়ার জন্য এগুলো ব্যয় করো। এই টাকাটাকে লেখাপড়ার জন্য তোমরা বরাদ্দ রাখো। হ্যাঁ, এটা সরকার দিয়েছে তোমাদেরকে শুধুমাত্র লেখাপড়া করার জন্য, লেখাপড়া খরচের জন্য। এটা তোমাদেরকে অন্য খরচ করার জন্য বলে নাই। আমরা সময় সুযোগ মতো তোমাদেরকে আমরা কে কী কাজে এই টাকা ব্যয় করেছো এটা আমরা তোমাদের কাছ থেকে আমরা একটা তথ্য নেব, আমরা একটা ফর্ম তৈরি করব। আমরা কে কী কাজে টাকা ব্যয় করেছো সেটার হিসাবটা আমাদেরকে দিতে হবে। আমরা এত কষ্ট করেছি তোমাদের জন্য রমজান মাসে। যারা সেকেন্ড ইয়ারে তোমরা জানো না, আমরা 15 দিন পর্যন্ত আমি অসুস্থ মানুষ রোজা রেখে প্রতিদিন আসতাম মাদ্রাসায়। আমাদের অফিস সহকারীরা নিয়মিত আসতো শুধু তোমাদের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য। এটা এমনি আসে নাই। কিন্তু যে সমস্ত স্কুল কলেজ যারা এই দায়িত্ব নেয় নাই সেখানকার ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে বঞ্চিত হয়েছে। বিশেষ করে কলেজগুলো তারা কোনো দায়িত্বই নেয় নাই। মাদ্রাসাগুলো তো একটা রহম দিল সম্পূর্ণ, রুহামা হুম্বাইনা হুম, তাই না? তোমাদের সাথে আমাদের একটা রুহানিয়াতের সম্পর্ক, তাই এটা একটা সম্পর্ক। আমরা তো মনে করি শুধু ইহকালের সম্পর্ক তাই না, পরকালেরও তোমাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে। আমরা তোমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছি, আমরা তোমাদেরকে নৈতিকতা শিক্ষা দিচ্ছি, আমরা তোমাদেরকে যোগ্য করে তৈরি করার জন্য, আমরা যোগ্য হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কাজে শুধুমাত্র আমরা লেখাপড়া করাচ্ছি তোমাদেরকে তা না, বিষয়টা এরকম না। আমরা তোমাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছি। আমি অনুরোধ করব তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। যখনই আল্লাহর কোনো নেয়ামত আসে সেটার জন্য শুকরিয়া আদায় করতে হয় এবং এটা যথাযথভাবে এই টাকাটা ব্যয় করতে হয়। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যে 2 জন গার্ডিয়ানকে ফোন দিছিলাম যে টাকাটা সম্বন্ধে জানে কিনা, এবং দুজনেই বলল যে ছাত্ররা টাকা পাইছে কি, ছেলেরা পাইছে কি পায় নাই জানি না, তবে আমাকে জানাই নাই। হয়েছে আমি পাইছি, আমি আনঅফিশিয়ালি নিয়ে যাচ্ছি। ছেলে যে ভর্তি হয়েছে এখানে সেটা আনঅফিশিয়ালি নিয়ে যাচ্ছি,
যেহেতু এটা একটা মামলার বিষয় আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। একটা মামলায় ফেসে গেছে, বাট জন্ম কোন জায়গায় এসে জামিন নিয়ে নিচ্ছে, এটা নারী শিশু মামলা, দর্শন বিষয়ের মামলা। তো জামিন যেহেতু হয়ে গেছে, ড্রাইভার তো আছে, সেই হিসেবে তার আসল সে মনে হয় এখন আমাদের এখানে নাই মনে হয় ছাত্র। তার আসল বয়স কত সেটা জানার জন্য তার জন্ম নিবন্ধন পেয়েছে আমি আমি ওই অফিসিয়াল ইনস্টিটিউটের অগ্রগতি সহ আপনার কাছে একটা চিঠি পাঠাবো, মানে আপনার কাছে যে অফিসিয়াল এটা নিয়ে যাচ্ছি এই মামলা সংক্রান্ত আপনি মুখ্যে এই তথ্যটা দিয়ে সহায়তা করবেন, এরকম একটা চিঠি পাঠাবো, আর চিঠি জবাব অনুসারে আমরা এটা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, সহযোগিতা করবে ইনশাল্লাহ। এই চা খাবার না রে? না 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 না, আমার খুব দেরি হয়ে গেছে, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন, দাওয়াত রইল। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। যে একটু অফিসিয়াল, অন্যকে একটু সহযোগিতা করলাম, একজন পুলিশ অফিসার আসছিলেন সেজন্য। তা আমার কথা শেষ করতেছি। তো যারা এখনও প্রবেশপত্র নেও নাই, তোমাদেরকে অনুরোধ, তোমরা আজকেও সময় আছে, হ্যাঁ, যারা কাছে আছো তোমরা সরাসরি এসে তোমরা নিতে পারবা, আর যারা দূরে আছো তোমরা বিকাশের মাধ্যমে কিন্তু তোমরা টাকা পাঠাইতে পারো। গতকাল নানি আসর থেকে 7 জনে বিকাশের মাধ্যমে, আমার বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছে। শাহনাজ আক্তার, হালিমা আক্তার, নাসরিন আক্তার, লিজা আক্তার। আর নানিয়াশ্বরে এবং কাউখালীতে যারা আছো তোমরা আমার বিকাশ এবং অথবা আমার অফিস সহকারী মোহাম্মদ ইউসুফ আলীর 2টা বিকাশ নাম্বার আছে, তোমরা এই 2টা বিকাশ নাম্বারে যে কোনো একটা বিকাশ নাম্বারেই তোমরা টাকা ওটা পাঠাইতে পারো। আমার বিকাশ নাম্বারের লাস্টের নাম্বার হলো 184, যদি তোমরা লিখে নিতে চাও নিতে পারবা। 0155 আবার বলছি 0155 এটা বিকাশ নাম্বার। যারা আসতে পারো নাই তোমরা বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে বলবা যে এটা নাম্বারে টাকাটা পাঠিয়েছি। হ্যাঁ, আর যারা 7 জন দিয়েছো তোমাদের কিছু টাকা বাকি আছে, আশা করি তোমরা পরীক্ষার চলাকালীন সময় টাকাটা তোমরা শোধ করে দিবা। আমার অনুরোধ এটা তোমাদের প্রতি, কেউ এই পরীক্ষা কম দেওয়ার চেষ্টা করিও না, এবং কারো কাছ থেকে আমরা এই পর্যন্ত কম নেই, কারো কাছ থেকে নেই। তো আশা করি তোমরা ইনশাল্লাহ 2টা এতিম ছেলের কাছ থেকেও নেই। হ্যাঁ, তো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা সকলে পরীক্ষা অ্যাটেন্ড করবা, এবং প্রতিদিন পরীক্ষার দিন আমি তোমাদের খোঁজখবর নেব। আমি তোমাদের প্রত্যেকের তালিকা এবং তোমাদের মোবাইল নাম্বার আমার টেবিলে সংগ্রহ করেছি, এবং কে কে পরীক্ষায় অংশগ্রহণ করছো আমি দেখব। আমি সম্ভব হলে জুমেও পরীক্ষার সময় তোমাদের সাথে কথাবার্তা বলবো। তোমাদের কোনো টেকনিক্যাল সমস্যা, তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো কথা বক্তব্য, তোমাদের কোনো সমস্যা যেটাই হোক না কেন তোমরা আমার সাথে শেয়ার করতে পারবা। আমি আজ এই নাম্বারটা দিয়েছি, এটা বিকাশ এবং এটা আমার টেলিফোন নাম্বার। আমার এই টেলিফোন নাম্বারটা সবসময় ওপেন থাকে, রাত্রে 2টার সময় কেউ টেলিফোন করলে আমি ধরি, তোমরা জানো এটা। তো কাজেই তোমাদের সমস্যাগুলো তোমরা শেয়ার করবা, আর তোমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে পরীক্ষা দাও এবং স্বচ্ছভাবে পরীক্ষা দাও। যেভাবে পরীক্ষা দেয় সেভাবে দাও, আমরা এটা কামনা করছি। সুন্দর করে হাতের লেখা লিখবা, প্রশ্নগুলো মুখস্থ করবা। এখন একটা প্রস্তুতি তোমাদের, যারা ফার্স্ট ইয়ার ফাইনাল আছো, একটা বছরের প্রস্তুতি তোমাদের এই পরীক্ষার মাধ্যমে তোমরা সেটা বিকাশ ঘটাইতে পারো। আর যারা তোমরা এই কী বলে যে অন্যরা যারা আছো সেকেন্ড ইয়ার, তোমরা তোমাদের নির্বাচনী পরীক্ষার মাধ্যমে সেটা করতে পারো। তা আমি আর দীর্ঘ, আমাদের সময় শেষ হয়ে যাবে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করে কামিয়াব হও, সেটা আশা করে তোমরা নিয়মিত পরীক্ষা দিবা, রুটিন মোতাবেক পরীক্ষা দিবা, টাইম মোতাবেক পরীক্ষা দিবা, সেটা তোমাদের কাছ থেকে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন থাকে জানার জন্য তোমরা জানতে পারো। কেউ যদি কোনো বিষয় জানতে চাও তাহলে জানতে পারো। আমাদের এখানে আমার সামনে উপস্থিত আছে অনেকেই, 1 2 3 4 5 6 7 8 9 10, আমার সামনেও 10 জন উপস্থিত আছে, সশরীরে ওনারা আসছে, আমার সামনে বসা আছে। আর বাকি যারা অংশগ্রহণ করেছো, তোমরা তো অনলাইনে অংশগ্রহণ করেছো, জুমে অংশগ্রহণ করেছো। তো আমার সামনে যারা আছে এবং যারা জুমে অংশগ্রহণ করছো সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমার নানিয়াশ্বরের আমার অত্যন্ত বন্ধুবর জনাব মাওলানা ইয়াকুব ভাই আমার প্রতিষ্ঠানকে সব সময় সার্বিকভাবে সহযোগিতা করেন, ওনাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। কাউখালীর জনাব মাওলানা হাবিবুর রহমান, উনিও আমাদের প্রতিষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।